হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা শিখব পঞ্চম অধ্যায়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং। এর আগের ভিডিওতে আমি অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং নিয়ে সাধারণ একটি ধারণা দিয়েছিলাম, এবং আজকের ভিডিওতে আরও কিছু অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আমরা কিছু ক্ষেত্রফল দেখে নেব, যে ক্ষেত্রফলগুলোর অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং কীভাবে করা হয়। প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা সবাই জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে বা ফর্মুলাটি হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, এখন এই সূত্র দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কীভাবে অ্যালগোরিদম লিখব তা দেখে নিই। প্রথমে আমরা দেখেছিলাম যে অ্যালগোরিদম ধারাবাহিকভাবে লেখা হয়। প্রথমে স্টেপ 1 আমাদের করতে হবে যে শুরু করতে হবে, আমরা যে প্রোগ্রামটা লিখব তা শুরু করব। যেমন বলেছিলাম যে কোনো একটা কম্পিউটারে যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, প্রথমে আমার কম্পিউটারটা অন করা লাগবে। এরকম এটা শুধু মনে রাখার জন্য যে প্রথমে কম্পিউটার অন করলাম, স্টার্ট। আচ্ছা, এরপর কী করা লাগবে? কম্পিউটারটা যদি আমি অন করি তাহলে কম্পিউটার আমার কাছে ইনপুট চাবে। আসলে এটা কম্পিউটার অন না করে কোনো একটা সফটওয়্যার অন করার কথা বলে, যেমন মোবাইলে কোনো একটা অ্যাপে আমি ঢুকলাম, তো সফটওয়্যার অন করলাম, সফটওয়্যারটা স্টার্ট হলো। এরপরে সফটওয়্যার আমার কাছে কী চাবে? এই ক্ষেত্রফল, যেহেতু আমি ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সফটওয়্যার বানাচ্ছি, তাই ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমার কাছে ইনপুট চাবে যে আমার ভূমি আর উচ্চতা কত। শুধু ভূমি আর উচ্চতায় ইনপুট চাবে, এটা ইনপুট চাবে না, কারণ হাফ সবসময়ই হাফ। তাই পরের স্টেপে আমার কাজ হলো আমার সফটওয়্যারটিকে ইনপুট দেওয়া। তাহলে স্টেপ 2তে আমি ইনপুট দিলাম। আমার ইনপুট কি? ইনপুট হচ্ছে যা কম্পিউটার আপাতত বা সফটওয়্যারটির আপাতত জানা নেই, কারণ এই ভূমি আর উচ্চতার মান সফটওয়্যারের নির্দিষ্ট করে জানা নেই, কারণ এক এক ইউজার এক এক ধরনের ভূমি আর উচ্চতার মান দিতে পারে। তাই ইনপুট হিসেবে, যেহেতু ইনপুট তাই হয় যার মান জানা নেই, তাহলে ইনপুট দিলাম ভূমি, উচ্চতা। ভূমিকে আমি বেস বি ধরে নিলাম, আর উচ্চতাকে হাইটের এইচ। এটা যে কোনো কিছু দেওয়া যেতে পারে, কিন্তু সামঞ্জস্য রাখা ভালো। তারপরে আমি যখন ওকে ইনপুট দেবো তখন ওর কাজ হলো এই সূত্রটি কার্যকর করা। তাহলে ওর সূত্রের দুটো মান পেয়ে গেল। ধরো আমি ভূমির মান 10 দিলাম, হাইট দিলাম 5। এখনও সূত্রটি প্রসেস করতে পারবে। তাহলে স্টেপ 3তে সফটওয়্যারের কাজ হচ্ছে এটা প্রসেস করা, যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, এই যে কম্পিউটার ভূমি গুণ উচ্চতা ইন্টু হাফ, এটা যে এই গুণটা করবে, এই গুণ করে ফলাফলও তো আমার জানা নেই, তাই ফলাফলের জন্য একটা চলক দিতে হবে। আমি ফলাফলটা এতে রাখলাম, কারণ এ দেয়া এরিয়া বোঝায়, ক্ষেত্রফল। তাহলে এই যে আমি বি ও এইচের মান যাই দেই, এটা হাফের সাথে গুণ করে ক্ষেত্রফলের মানটা এই এতে যাবে। তাহলে আমার ফলাফলটা কি? এ, এই ক্ষেত্রফল, এরিয়া। তাহলে স্টেপ 4-এ ওর কাজ কি? কম্পিউটার যখন ক্ষেত্রফলটা নির্ণয় করবে তখন ওর কাজ আমাকে ক্ষেত্রফলটা দেখানো, স্ক্রিনে দেখানো। তাহলে ওই স্ক্রিনে প্রিন্ট করে আমাকে এর মানটা দেখাবে। আচ্ছা, তারপরে কি আমার সফটওয়্যারের কাজ শেষ, আমি সফটওয়্যারটা বন্ধ করে দিলাম। তাহলে স্টেপ 5-এ আমার কাজ হলো এন্ড, সফটওয়্যারটা স্টপ করে দেওয়া। আচ্ছা, এই হলো অ্যালগোরিদম যে কোনোভাবে লেখা যায়, যে কোনো ভাষায় লেখা যায়, এটা কোনো ব্যাপার না। অ্যালগোরিদম হলো ফ্লোচার্ট আঁকার জন্য বা সি প্রোগ্রামিং করার জন্য একটি লিখিত ধারণা, যা দেখে দেখে সহজেই ফ্লোচার্ট তৈরি করা যায়, আবার ফ্লোচার্ট দেখে খুব সহজেই সি প্রোগ্রামিং লেখা যায়। আমার মূল উদ্দেশ্য হলো সি প্রোগ্রামিং, যা দিয়ে একটি সফটওয়্যারে কোডিং করা হয় বা সফটওয়্যারটা বানানো হয়। কিন্তু আর অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট হলো এই কোডিংটা করার জন্য আগে সহজ একটা খসড়া করে নেওয়া। আচ্ছা, এরপরে আমি অ্যালগোরিদম থেকে ফ্লোচার্টটা করলাম। ফ্লোচার্টের ক্ষেত্রে প্রথমে আমরা দেখেছিলাম যে সেম এরকম স্টার্ট করতে হবে, ইনপুট দিতে হবে, তারপরে এই কাজটা করা লাগবে, প্রিন্ট করা লাগবে, ইনপুট করা লাগবে, শেষ, এমনি শেষ। অ্যালগোরিদম দেখে খুব সহজে ফ্লোচার্ট করা যায়, অ্যালগোরিদম দেখা ছাড়াও করা যায়।
অ্যালগরিদম যেভাবে করছে ওভাবে ফ্লোচার্ট করা যায়। যেমন স্টার্ট, ফ্লোচার্টের নির্দিষ্ট ঘরগুলো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। তারপর বলছি স্টার্টের জন্য এরকম একটা ঘর আঁকা হয়। এটা কিন্তু একবারে গোল না, এরকম দুটো সমান দাগ, তারপরে এদিক দিয়ে এভাবে লাগাই দিতে হয়। তো প্রথমে স্টার্ট, তারপরে ফ্লোচার্টে অবশ্যই এই ফ্লোটা দেখানো লাগে যে কোন দিক দিয়ে ডেটা ফ্লো হচ্ছে, এই তীর চিহ্নের মাধ্যমে। তারপরে আমরা ইনপুটের জন্য সামান্তরিকের মতো ঘর, ইনপুট BH। আচ্ছা, এরপরে কি করতেছিল আমাদের প্রসেসিংয়ের জন্য একটা আয়তাকার ঘর লাগে, বা যে কোনো সূত্র সম্পর্কিত মান লেখার জন্য, তারপর সূত্র লেখার জন্য এই ঘরটি ইউজ করা হয়। তাহলে A = হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে সি প্রোগ্রামিংয়ে কিছু চিহ্ন আলাদাভাবে ব্যবহৃত হয়, যেমন এই গুণ চিহ্ন এভাবে লিখলে সি প্রোগ্রামিং হয় না। অ্যালগরিদম আর ফ্লোচার্টে গুণ চিহ্ন এভাবে লেখা যায়, কারণ এটা তো কম্পিউটারে লেখা হয় না, তাই এইভাবে লেখা যায়। কিন্তু সি প্রোগ্রামিংয়ের সময় অবশ্যই গুণ চিহ্ন এভাবে লিখতে হবে। তারপর এই প্রসেসিংয়ের পর আমার এই ঘরটা পাবে না, প্রিন্ট। ইনপুট আর আউটপুটের ঘর সেম, মানে ইনপুট নেওয়া আর দেওয়ার ঘরটা সেম হয়। তাই যে প্রিন্ট আমার হলো আউটপুট, আমি যা চাচ্ছি, প্রিন্ট A। তারপরে এন্ড, শুরু আর শেষের ঘরও এক। আচ্ছা, এইগুলো আমার ফ্লোচার্ট। এবার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সি প্রোগ্রাম, সর্বপ্রথম আমাদের কিছু মুখস্থ জিনিস আছে, যেমন ইনক্লুড stdio.h, তারপর ইনক্লুড conio.h, তারপর void main। এতটুকু প্রায় যে কোনো প্রোগ্রামিং সেম থাকে, এটা একদম মুখস্থর জিনিস, কোনো চেঞ্জ থাকে না এতটুকু। আচ্ছা, এরপরে আমরা দেখেছিলাম যে জায়গায় ফ্লোট বা ইন্টিজার ব্যবহার করতে হবে। প্রথমে আমি এই লাইনে আমার দেখাই দিতে হবে যে আমি পুরো প্রোগ্রামে কী কী চলক ব্যবহার করতেছি, যেমন B, H এবং A, এই তিনটা চলক আমি পুরো প্রোগ্রামে ব্যবহার করতেছি, তাহলে দেখায় দেওয়া লাগবে। এখন বলছিলাম যে ফ্লোট, এখানে দুইটা জিনিস দেওয়া যায়, ফ্লোট এবং ইন্টিজার। ফ্লোট অথবা ইন্টিজার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর যদি প্রোগ্রামে ভগ্নাংশ ব্যবহার হওয়ার চান্স থাকে তাহলে ফ্লোট। ঠিক আছে, যদি ভগ্নাংশ কোনো চান্স থাকে তাহলে ফ্লোট। এখন এখানে আমরা জানি না যে এটা পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ, তাই আমি যেহেতু ভগ্নাংশ আসার চান্স আছে তাই আমি ফ্লোট ব্যবহার করলাম, ফ্লোট। এখন আমি পুরো প্রোগ্রামে কী কী চলক ব্যবহার করছি তা দেখে দিতে হবে। B, H, A, এই তিনটি চলক। এরপরে কাজ হলো প্রিন্ট F, এন্টার your নাম্বার। এই লাইনটিও মোটামুটি সব প্রোগ্রামেই সেম। এই লাইনটি না দিলেও হয়, কারণ এই লাইনটির প্রয়োজনীয়তা হলো যখন আমি কোনো আমার ইনপুট দিতে যাব তখন ইনপুটের ঘরে লেখা থাকবে যে এন্টার ইয়োর নাম্বার। আর যদি আমি এই লাইনটি না লিখি তাহলে ইনপুটের ঘরে শুধু ফাঁকা থাকবে, কোনো কিছু লেখা থাকবে না, আমি ডিরেক্ট চাপ দিয়ে ইনপুট করে দেবো। আর এই লাইনটি দেওয়ার মাধ্যমে মাঝখানে লেখা থাকবে এন্টার ইয়োর নাম্বার। আচ্ছা, এরপরে আমার কাজ হচ্ছে ইনপুট নেওয়া। এতক্ষণ আমি শুরু করলাম কেবল, এবার আমার কাজ হবে ইনপুট নেওয়া। আমার ইনপুটের জন্য স্ক্যান এফ ফাংশন ব্যবহার করা হয়। স্ক্যান এফ, এই যে স্ক্যান ফাংশন, আমার মানে আমি কি দিচ্ছি তা কম্পিউটারকে স্ক্যান করবে, আমার ইনপুট কি তাই স্ক্যান করতেছে ইনপুটের মাধ্যমে, স্ক্যান এফ।
তারপরে যেহেতু আমি ফ্লোট ব্যবহার করছি তাই পার্সেন্ট এফ ব্যবহার করা লাগবে। এখন পার্সেন্ট এফ কয়টা ব্যবহার করব? যতগুলো ইনপুট নিচ্ছি আমি ততগুলো পার্সেন্ট এফ ব্যবহার করব। যতগুলো ইনপুট, এখানে আমার ইনপুট 2টা, তাই আমি 2টা পার্সেন্ট এফ লিখব, পার্সেন্ট এফ। এখন পার্সেন্ট এফটা বন্ধ করে দিই, এখানে একটা কমা দিয়ে দিই। এখন আমার ইনপুট নেওয়ার জন্য এই চিহ্নটি ব্যবহার করা লাগে, কারণ এই চিহ্নটি দ্বারা বোঝা যায় এটা আমার ইনপুট বি, ইনপুট এইচ, বন্ধ করে দিলাম। আর প্রত্যেক লাইনের শেষে অবশ্যই সেমিকলন লাগে, যেমন এই লাইনটি শেষে সেমিকলনের জায়গা নেই, তাই আমি এই পাশে দিয়ে দিচ্ছি। প্রত্যেক লাইনের শেষে সেমিকলন দেওয়া লাগে। আচ্ছা, স্ক্যান এফ ইনপুট নেওয়ার পর আমার কাজ কী হয়েছিল? প্রসেসিং। তাহলে প্রসেসটা নর্মালি করে ফেলে, এর জন্য আলাদা কোনো ফাংশন ব্যবহার করার দরকার নেই। হাফ এইভাবে লেখা যায় না, কারণ প্রোগ্রামে ভাগ এইভাবে দেওয়া যায় না, তাই এটা আমি হয় 0.5 লিখব, যে কারণ হাফ হলো 0.5 ইন্টু ভূমি গুণ উচ্চতা। 0.5 লিখতে পারি, বাই এই যে বাই এটা লেখার জন্য আমার এই যেভাবে ব্যবহার করা লাগবে 1/2 ইন্টু বি ইন্টু এইচ। এটা হচ্ছে এই 0.5 লেখাই ভালো। আচ্ছা, এরপরে কী হলো? প্রিন্ট আমার ফলাফল। তাহলে প্রিন্টের জন্য প্রিন্ট ফাংশন। তাহলে প্রিন্ট ফাংশনে একটা চলক আছে, তাই আমি পার্সেন্ট এফ একটা লিখব, পার্সেন্ট এফ একটা দিয়ে বন্ধ। আর ডিরেক্ট আমি আমার আউটপুট লিখব, কারণ ইনপুটের ক্ষেত্রে এই অ্যান্ড চিহ্ন ব্যবহার করা হয়, কিন্তু আউটপুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। আচ্ছা, এরপরে গেট। আমার প্রোগ্রাম শেষ। এখন কিছু এখানে 3টা লাইন না লিখলেও হয় যে কোনো প্রোগ্রামে। এই যে ইনক্লুড কোনিও ডট এইচ, এটা এখন না দিলেও হয়, এখনকার কম্পিউটার এটার তেমন কোনো প্রয়োজন নেই। তারপর এটা যদি না দেয় তাহলে গেজ দেওয়ারও দরকার নেই। আর এই লাইনটা অপশনাল, এটা দিলেও হয় না দিলেও হয়। তার মানে এই 3টি লাইন আমার কোনো প্রোগ্রামে না দিলেও হয়। আচ্ছা, এই গেল ত্রিভুজের ক্ষেত্রফল। এখন যদি আমাকে বলা হয় যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সেম, প্রথমে স্টার্ট করলাম। আমার বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে এখানে পায়ের মান তো জানি, আমি আর এর মান জানি না, স্কোয়ারের মানও জানি। তাহলে আর এর মান আমার ইনপুট, কারণ আমি জানি না, সফটওয়্যার জানে না। প্রথমে সফটওয়্যার স্টার্ট করলাম, তারপরে আমি ইনপুটের আর এর মান দিলাম। এখন আগেরটাতে আমরা দেখেছিলাম যে ইনপুট দেওয়ার পর আমি ডিরেক্ট সূত্রটা করে ফেলছি, কিন্তু এইখানে আমি আগে পায়ের মান জানাই নিছি। কারণ কি? কারণ আমার কম্পিউটার কিচ্ছু জানে না যতক্ষণ আমি তাকে জানাচ্ছি। তাই কম্পিউটারকে আমার প্রথমে জানাই দেওয়া লাগবে যে আমার পায়ের মান কত। কারণ আমি যদি ডিরেক্ট লিখি পাই আর স্কোয়ার, অ্যান্ড আর স্কোয়ারটা আর ইন্টু আর লিখি, কারণ আর মানে 2টা আর বোঝায়। আর কম্পিউটারে প্রোগ্রামে স্কোয়ার লেখা যায় না, অ্যালগোরিদমে লেখা যায়, ফ্লোচার্টে লেখা যায়, কিন্তু প্রোগ্রামে লেখা যায় না। কিন্তু আমি বোঝার সুবিধা সব জায়গায় কোনো জায়গায় এটা ব্যবহার করি নাই, যাতে পরে সমস্যা না হয়। তো পায়ের মান আমি আগে জানাই নেওয়া লাগছে যে আমার পায়ের মান কত, তারপরে আমি পাইটা ব্যবহার করছি। আর যদি পায়ের মান না জানাইতাম, এই লাইনটা না দিতাম, তাহলে আমার এখানে ডিরেক্ট পাই না লেখা 3.1416 লেখা লাগতো। এই পাইটা না লেখা 3.1416, যদি আমি এই লাইনটা ব্যবহার না করতাম। আর এই লাইনটা ব্যবহার করছি এখানে, তাই আমি পাই ব্যবহার করছি, কারণ পায়ের মান কম্পিউটারকে আগে জানাই দেওয়া হয়েছে, এখনও পায়ের মান ব্যবহার করতে পারবে। তাহলে এই যে প্রসেসিং করে আবার সূত্র ভাঙায়া আমার প্রিন্ট করে দিল, প্রিন্ট করার পর এন্ড। তেমনই এই যে ফ্লোচার্টে সেম এই অ্যালগরিদম তো স্টার্ট করলাম, আমার ইনপুট দিলাম, তারপর পায়ের মান জানিয়ে দিলাম, পরে ও সূত্রটাও জানিয়ে দিলাম যাতে ও ভাঙতে পারে। এই যে আর এর মান জানিয়ে দিছি, তাই ও আর এর মান বসে এর সাথে গুণ দিয়ে আমার ফলাফল এতে রাখবে। পরে আমার প্রিন্ট এর মানটা আমাকে দেখা যায় আমার এত, মানে ক্ষেত্রফল এত, এন্ড। বৃত্তের ক্ষেত্রফল সেম, এই যে ইনক্লুড স্টুডিও কোন এই লাইনটা পুরো সেম, পরে ফ্লোট দিয়া পুরা ইস্যু আমি ব্যবহার করছি কি চলক আর এবং পাই কিন্তু চলক না, প্রায় একটা ধ্রুবক, কারণ চলকের মান নির্দিষ্ট থাকে না, যে কোনো কিছু হতে পারে। আমার ইনপুটের মান যে কোনো কিছু হতে পারে, আউটপুট যে কোনো কিছু। পায়ের মান সবসময় 3.1416, তাই পাই আমার চলক না, তাই পাই এই জায়গায় দিব না। পরে প্রিন্ট এন্টার ইওর নাম্বার, স্ক্যান করলাম আমার আর এখানে একটা ইনপুট, তাই একটা %f। তারপর পায়ের মান জানাইলাম, এর মান সূত্রটা দিলাম, ও প্রিন্ট করে আমাকে এর মান দিল, গেজ, শেষ। আচ্ছা, এরপরে ত্রিভুজের
3টি বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করব? ওই আগের মতোই স্টার্ট করলাম ক্ষেত্রফল এখন 3টি বাহু মানে 3টি, তাহলে আমার ইনপুট কয়টা হবে? 3টি বাহু এ বি সি। এখন আমি ইনপুট নেওয়ার পর ডিরেক্ট আমি সূত্র লেখা দিতে পারি যে এ ইকুয়াল টু এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস, এটা আমার সূত্র। কিন্তু এটা যদি আমি ডিরেক্ট দিই, কম্পিউটারের কিন্তু ইনপুট হিসাবে এ বি সি এর মান পাইছে, কিন্তু এস এর মান কম্পিউটার জানেই না এস এর মান কী। তাই এস এর মানটা আমার আগে বের করে নিতে হবে, তাহলে সে এখানে এস এর মান বসাতে পারবে। এস হলো অর্ধ পরিসীমা, অর্থাৎ পরিসীমা এ প্লাস বি প্লাস সি বের করে ভাগ 2, এটা হলো অর্ধ পরিসীমা সূত্র। তাহলে এস এর মানটা আগে কম্পিউটারকে জানাই দেওয়া হয়েছে, পরে সূত্রে লেখা হয়েছে, কারণ এস এর মান যদি আগে না জানাইতাম তাহলে ও সূত্র ভাঙাতে পারবে না। আচ্ছা, তাহলে সূত্র দিয়ে দিলাম, পরে ও এই এ বি সি এস এর মান অনুযায়ী আমাকে প্রিন্ট করে দেবে, প্রিন্টে এন্ড। এই যে ফ্লো চার্টও প্রোগ্রামের মতো যা আছে সব সেমভাবে অ্যালগোরিদমে সেমভাবে লিখবো, যে স্টার্ট ইনপুট এবিসি, তারপর অর্ধ পরিসীমা আমার সূত্রটা, প্রিন্টে এন্ড। আচ্ছা, সি প্রোগ্রামে এখানে একটু আলাদা আছে, কারণ এই যে স্কোয়ার রুট এইটা এই অ্যালগোরিদমে এইভাবে লেখা যায়, কিন্তু প্রোগ্রামে এইভাবে এই চিহ্নটা দেওয়া যায় না। প্রোগ্রামে এটা কীভাবে লেখা হয় তা আগের ভিডিওতে আমি দেখাইছিলাম, কিন্তু এবার আরেকবার দেখাই নেই যারা মিস করছো তাদের জন্য। আচ্ছা, কোনো কিছু পাওয়ার বা স্কোয়ার রুট, ধরো এ স্কোয়ার রুট, এটা দেওয়ার জন্য আমাদের লাগবে স্কোয়ার রুট, SQRT A। তেমন একটু আগে সূত্র যেমন ছিল এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা ছিল আমার সূত্র, আমরা এতদিন যা করছি। কিন্তু সি প্রোগ্রামে স্কোয়ার রুট এভাবে লেখা যায় না, আর ইন্টু এভাবে দেওয়া যায় না। তাই আমি প্রথমে যে ভিতরটুকু ভাঙাই নিই, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে এই পুরাটার উপর আমরা স্কোয়ার রুট, তাই পুরাটা একটা ব্র্যাকেট আটকাই দিলাম, এটা হলো স্কোয়ার রুট। ঠিক আছে, আর পাওয়ারটা বলে নিই যে আমি যদি 5 স্কোয়ার দিই তাহলে আমি 5 ইন্টু 5 দিতে পারি, কিন্তু আমি যদি 5 পাওয়ার টু 10 দিই, আমি 10টা 5 আমার পক্ষে লেখা সম্ভব না, 100টা দিলে আমার পক্ষে লেখা সম্ভব না। তো এটা লেখা লাগে মানে পাওয়ার একটা ব্র্যাকেট, তারপরে এই যে আমার সংখ্যাটা 5, পরে কমা দিয়া পাওয়ার। এমন এই স্কোয়ার রুট আর পাওয়ার যেই প্রোগ্রামে ব্যবহার করা হয় সেই প্রোগ্রামের উপরে একটা অ্যাড করা লাগে যে ইনক্লুড math.h, ইনক্লুড ম্যাথ। কারণ এই ম্যাথের 2টা ফাংশন আমি ব্যবহার করছি দেখে আমার এই হেডিংয়ে দেওয়া লাগে। এই হেডিংয়ের মাধ্যমে, এই হেডিংগুলো দ্বারা বুঝে যে আমি প্রোগ্রামে কী ফাংশন ব্যবহার করছি, সেগুলো এই হেডিংয়ে বোঝানো হয়। যেহেতু আমি ম্যাথ ফাংশন ব্যবহার করছি, এই ম্যাথের 2টা পাওয়ার ব্যবহার করছি না, কিন্তু আমি স্কোয়ার রুট ব্যবহার করছি, তাই আমার ম্যাথ ফাংশনটা দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে ম্যাথটা আমি দিয়ে দিলাম। পরে ভয়েড মেইন, এই সেম ফ্লোট, এখানেও ফ্লোট দিচ্ছি কারণ আমি জানি না আমি এই জায়গায় দশমিক আসবে কি না, হয়তো আসবে, কারণ স্কোয়ার রুট আছে, হয়তো আসবে, তাই আমি ফ্লোট দিচ্ছি। ইন্টিজার দিয়ে কীভাবে করা হয় তা এই ভিডিওরই শেষের দিকে দেখানো হবে। আচ্ছা, তাহলে ফ্লোট দিয়ে আমি কী চালু করব? এ বি সি এস, এখানে একটা চেঞ্জ আসবে যে আমি দেখো আমি এখানে ইনপুট হিসাবে এ ব্যবহার করছি, আবার আউটপুট আমি এ ব্যবহার করছি, এটা হবে না, কারণ একটা চিহ্নতে আমি ইনপুট আউটপুট বোঝাতে পারবো না। তাই এখানে আমার ইনপুটটা আমি ধরলাম এক্স, আমার ক্ষেত্রফল আমি এক্সে রাখছি, কারণ আমার আলাদা করতে হবে। এখানেও এক্স দিয়ে দিলাম, প্রিন্ট তাহলে এক্স। কারণ আমি যদি এখানে এক্স ওয়াই জেড ব্যবহার করতাম তখন আমি এই জায়গায় এ ব্যবহার করতে পারতাম, কারণ একই চিহ্ন দিয়ে আমি ইনপুট আউটপুট বোঝাতে পারবো না, একটা চলক একটা কিছু জিনিসকেই নির্দেশ করবে। তাহলে এখানে আমি আউটপুটে এক্স দিলাম, প্রিন্ট এক্স। আচ্ছা, তাহলে ফ্লোট এবিসি এস এক্স, তারপরে প্রিন্ট এফ ওই যে সেম লাইনটা, পরে স্ক্যান এফ করলাম। আমি স্ক্যান কয়টা ইনপুট নিচ্ছি? এবিসি 3টে ইনপুট নিচ্ছি, তাই আমার 3টা % এফ দেওয়া লাগবে, কারণ ফ্লোট ব্যবহার করছি, তাই 3টা % এফ। এরপরে স্ক্যান নেওয়ার পর আমি কী করছি, ইনপুট নেওয়ার পর কী করছিলাম, আমার
এই যে অর্ধ পরিসীমা আমি বের করছিলাম, তাহলে অর্ধ পরিসীমাটা জানাই দিলাম। তারপরে আমি আমার সূত্রটা দিলাম, এই যে সূত্র স্কোয়ার রুট, ওই যে এই সূত্রটা কীভাবে ভাঙানো একটু আগে আমরা দেখেছি। তারপরে আমার প্রিন্ট এক্স, যেহেতু একটা প্রিন্ট মানে একটা আউটপুট, তাই একটা %f, তারপরে গেজ, শেষ। আচ্ছা, এই গেল ক্ষেত্রফল। আরও যে কোনো ধরনের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রায় এই সেম স্ট্রাকচার, এগুলো বইতে দেওয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে এরপর থেকে। এরপরে আমি আসি সিদ্ধান্তমূলক ফ্লোচার্ট বা অ্যালগরিদমে। এতক্ষণ আমরা সরল ছাদ শিখছি। সিদ্ধান্ত, আমাকে যদি বলা হয় দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা এটা নির্ণয় করো, তাহলে আমার কিভাবে করব? তা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তা দুটি সংখ্যা আমার ইনপুট হিসাবে যাবে, কারণ দুটি সংখ্যার মধ্যে বড় কোনটা। তাহলে আমি প্রথমে দুটি সংখ্যা নিলাম, ইনপুট এ বি, কারণ আমি জানি না সংখ্যা দুটি কী, তাই ইনপুট এ এবং বি নিছি। এরপরে আমার বোঝানো লাগবে যে দুটির মধ্যে আমি বড় কীভাবে নির্ণয় করব। তাই আমি একটি শর্ত দিয়ে দিলাম। তুলনার ক্ষেত্রে ইফ ব্যবহার করা হয়, ইফ এ বি। এটা আমি এ বি এর চেয়ে বড় না দিয়ে এইভাবে দিতে পারতাম যে বি, এটা ইচ্ছা, যে কোনোভাবেই দেওয়া যায়। তাহলে ইফ, এই শর্তটা দ্বারা কী বোঝাচ্ছে? যে আমার এ বি এর চেয়ে বড়, তার মানে এই শর্তটা যদি সত্য হয় তাহলে ইয়েস হলে কি? ইয়েস, আমার বড় সংখ্যাকে এ, তাহলে প্রিন্ট এ। আর যদি নো হয়, নো হইলে, যদি এই সত্যটা নো হইলে কি বড়কে বি, কারণ সত্যটা সত্য হইলে, সত্যটা এমনি বুঝাইতেছে যে এ বড়, সত্য হলে প্রিন্ট এ, মানে এ আমার বড় সংখ্যা, দুটি সংখ্যার বড় সংখ্যা। আর যদি সত্যটা মিথ্যা হয়, নো, তাহলে আমার বড় সংখ্যাকে প্রিন্ট বি, বি আমার বড় সংখ্যা। এই যে বের হয়ে গেল। তাহলে স্টেপ 4-এ আমি ডিরেক্ট এন্ড করে দিতে পারি। আমি এখানে ডিরেক্ট এন্ড করে দিলাম কারণ আমার প্রিন্ট এই জায়গায় হয়ে গেছে। আচ্ছা, ফ্লোচার্টের ক্ষেত্রে আমার ইনপুট এইখানে কি এ বি, তাহলে এরপরে কি হইল? এই তুলনা বা সিদ্ধান্তের ঘরটা এরকম হয়। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম সিদ্ধান্তের ঘর এরকম হয়। তাহলে সিদ্ধান্তটা আমি দিলাম বি, আমি ইফ লিখতে পারি, নাও লিখতে পারি। তাহলে এই সত্যটি যদি সত্য হয়, ইয়েস হইলে আমার প্রিন্ট, যেহেতু প্রিন্টের ঘর এরকম ইনপুটের ঘরের মতো, তাই প্রিন্ট এ। আর যদি মিথ্যা হয়, এটা আমি নো হইলে প্রিন্ট বি। আচ্ছা, যেহেতু আমার দুইটাই প্রিন্ট আমার এন্ডে যাওয়া লাগবে, এই দুইটা প্রিন্টের থেকে এন্ডে যাওয়া লাগবে, তাই আমি দুইটা প্রিন্টকে একসাথে করলাম এই সংযোগ চিহ্নের মাধ্যমে, সংযোগ করে দিলাম এন্ড। এই যে অনেকে ভাবতে পারো যে এটা এই জায়গায় লিখলাম কেন, আমি এদিকে লিখতে পারতাম না কেন? অবশ্যই এদিকে লিখতে পারতাম, যেই দিকে ইচ্ছা তুমি লিখতে পারবা। যে ইয়েসটা এদিকে দিতে পারতা, নোটা এদিকে দিতে পারতা, এই জায়গায় না দিয়ে যে এদিকে ইয়েস এদিকে নো, পরে দুটো একসাথে করে দিতে পারে ইচ্ছা। তুমি যদি এই ইয়েসের লাইনটা, এই তীরটা নিয়ে এই জায়গায় লেখো, কোনো সমস্যা নেই, পরে এই জায়গা থেকে তুমি এন্ডে আসবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তেমনই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ওই আগের মতোই সেম, ইনক্লুড এসটিডিও, ইনক্লুড কোনিও, ভয়েড মেইন। এই জায়গায় আমি ইন্টিজার দিচ্ছি, কারণ দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা আমি ধরে নিলাম, এটা পূর্ণ সংখ্যায় ব্যবহার করা হচ্ছে, কারণ দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা তুমি ফ্লোট দিয়েও করতে পারো। ইন্টিজার তো ইন্টিজার দিয়ে আমি, যেহেতু আমি ইন্টিজারতে করছি, কারণ আগে আমি ইন্টিজারের ব্যাখ্যা দেখাইনি। ইন্টিজার দিয়ে ওই আগের মতোই এই পুরো প্রোগ্রামে কী কী চলক ব্যবহার করছি তা দেখাই নেব, যে এ বি, শুধু এ বি ব্যবহার করছি, আর কোনো চলক নেই। ইন্টিজার এ বি, তারপরে প্রিন্ট ওই এন্টার ইওর নাম্বার, সেম জিনিস, যেহেতু এখানে দুইটা, তাই এন্টার ইওর নাম্বারস দিলে ভালো হয়। তো স্ক্যান এফ আমরা ইনপুট নেব, যেহেতু ইন্টিজার ব্যবহার করছি, এখানে %f না দিয়ে %d দেওয়া লাগবে, তাহলে %d, যেহেতু দুইটা ইনপুট তাই দুইটা %d। এখন আমি আমার ইনপুট নিচ্ছি, ইনপুট এ, ইনপুট বি। আচ্ছা, এখানে %f এর জায়গায় %d ব্যবহার করছি, ফ্লোট ব্যবহার করলে %f দেওয়া লাগতো, আর দুইটা %d কারণ দুইটা চলক, দুইটা ইনপুট।
এরপর আমার সিদ্ধান্তের ঘরটা এই যে ইফ, এই যে ইনপুটের পর সিদ্ধান্ত এ বি। এটা এখানে প্রোগ্রামিং ইয়েস নো লেখা লাগে না, প্রোগ্রামিংয়ে শর্তের পর ডিরেক্ট ইয়েসের ঘরই থাকে। তাহলে এরপরে ইয়েস হলে কী হবে, এই শর্তটা ইয়েস হলে প্রিন্ট এফ, আচ্ছা প্রিন্ট এফ %d দিলাম, কারণ এখানে আমার ইন্টিজার ব্যবহার করেছিল। তো যেহেতু ইয়েস হইলে প্রিন্ট এ, তাই এ দিলাম। আরেকটা জিনিস, সব ঘরের শেষে সেমিকোলন দেওয়া হলো, এই নর্মালি ইফ ঘরের শেষে সেমিকোলন দেওয়া লাগে না। এমনি অনেক জায়গায় দেখছি দেয়, কিন্তু না দিলেও হয়, দেওয়া লাগে না। আচ্ছা প্রিন্ট এফ এ, আর যদি নো হয় শর্তটা এলস, এবার এলস দিয়ে দিলাম। এলস হইলে কি প্রিন্ট এফ, এবার এলস হইলে বা নো হইলে বি প্রিন্ট করবে, তাহলে বি। তাহলে যেহেতু কোনীয় ব্যবহার করছি তাই গেচ। তারপরে আমার প্রোগ্রাম শেষ। আচ্ছা এরপরে আরেকটা দেখে নেই সংক্ষেপে। এবার একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য, তো জোড় না বিজোড় একটি সংখ্যা, যেহেতু জোড় না বিজোড় তাই একটি সংখ্যা ইনপুট একটাই, এনই ধরলাম। তারপর প্রথমে স্টার্ট ইনপুট, তারপরে এখন আমি শর্তে যাব যে সংখ্যাটি জোড় না বিজোড়। আমার দেখা লাগবে যে একটা শর্ত দেওয়া লাগবে। শর্তটা কী দেওয়া যায়, যে একটি সংখ্যা জোড় না বিজোড় আমরা কীভাবে নির্ণয় করি, যে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা, বা 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসে কিনা, তাহলেই সংখ্যাটি জোড়। তাহলে আমি সংখ্যাটি যেহেতু এন ধরছি, তাহলে এন ভাগশেষ 2 0। আচ্ছা আমি এই চিহ্নটি কেন ব্যবহার করলাম, এইটা কিন্তু ভাগ না, যে এন ভাগ 2 সমান সমান 0 হতে হবে, এন ভাগশেষ 2 সমান সমান 0 হতে হবে, যে এনকে 2 দ্বারা ভাগ করলে এই ভাগশেষটা 0 হতে হবে। যেমন এনের মান ধরলাম আমি 10, তাহলে 10 ভাগশেষ 2 সমান সমান 0। 10 ভাগ 2 না, কিন্তু 10 ভাগশেষ 2, কারণ 2কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণে 10, এই যে ভাগশেষটা 0 আসছে। এটাই বোঝাচ্ছে যে এন 10 ভাগশেষ 2 0, ভাগশেষটা 0 আসবে, এটা কিন্তু ভাগ না। কিন্তু এই জায়গায় যদি আমি ভাগ ব্যবহার করতাম যে 10 ভাগ 2, তাহলে আমার উত্তর আসতো 5, এটা কিন্তু ভাগশেষ চিহ্ন। তাহলে এন ভাগশেষ 2 0 আসে কি না, যদি শর্তটা সত্য হয় ইয়েস, তাহলে আমি সংক্ষেপে লিখতে পারি যে ইভেন, কারণ এই শর্তটি সত্য হওয়া মানে 0 আসা মানে এটি ইভেন নাম্বার, অর্থাৎ জোড় সংখ্যা। আর যদি মিথ্যা হয় তাহলে অড। এখানে তো ব্যাখ্যা দিতে পারো যে দ্য নাম্বার ইজ দ্য ইভেন নাম্বার, বা দ্য নাম্বার ইজ অড, যে কোনো কিছু দিতে পারো। আমি সংক্ষেপে লিখলাম ইভেন, ইয়েস হইলে ইভেন, নো হইলে অড। তাহলে পরেরটা যে, আচ্ছা এখানে ইভেন, এখানে প্রিন্ট দেওয়া উচিত ছিল যে প্রিন্ট ইভেন, আর না হলে প্রিন্ট অড, ঠিক আছে। প্রিন্ট ইভেন প্রিন্ট অড, কারণ প্রিন্ট করে দেবে যে প্রিন্ট ইভেন, আমার প্রিন্ট হিসাবে ইভেন দেখাবে, আর নো হইলে প্রিন্ট হিসাবে অড দেখাবে। তাহলে 4-এ এন্ড। আচ্ছা ফ্লো চার্টে সেম ইনপুট নিলাম, তারপর যেহেতু সিদ্ধান্ত নিচ্ছি তাই এর সিদ্ধান্তের ঘরটা লিখলাম এ ভাগশেষ 2। প্রোগ্রামিংয়ে একটা সমান লেখা যায় না, এখানে এই 2 জায়গায় আমি একটা ইকুয়াল একটা লিখতে পারি, ইকুয়ালি বোঝে, কিন্তু প্রোগ্রামিংয়ে ইকুয়াল লেখার জন্য 2টা ইকুয়াল দেওয়া লাগে। তাহলে এটা যদি ইয়েস হয়, ইয়েস হলে প্রিন্ট ইভেন, আর নো এবার নিচে না লেখা সাইডে লিখলাম, ইচ্ছা আমার। ঘর সেম থাকবে, যে প্রিন্টের ঘর প্রিন্ট অড। তো 2টাকে আমার শেষে আনা লাগবে, 2টাকে আমি অ্যাড করে দিলাম, তীর দিয়ে বোঝানো লাগবে সব কিছুই, এন্ড। আচ্ছা তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সব আগের মতোই ইনক্লুড স্টুডিও, কোনীয়, ভয়েড মেইন, ইন্টিজার ব্যবহার করলাম, কারণ জোড় বিজোড়ের ক্ষেত্রে ইন্টিজারই সবসময় ব্যবহৃত হয়। পুরা প্রোগ্রামের একটাই চলক ব্যবহার হচ্ছে এন, ঠিক আছে। তাহলে এন নিলাম, তারপরে স্ক্যান এফ কি, স্ক্যান এফ আমার এনের মান, তাহলে যেহেতু ইন্টিজার ব্যবহার করছি তাই %d, আর একটা %d কারণ একটা ইনপুট, শেষ করলাম। তারপরে স্ক্যানের পর আমি কী করছি যে তুলনা বা এই সিদ্ধান্ত, ইফ
n ভাগশেষ 2 ইকুয়াল টু দুইটা দিতে হবে, নাহলে ইকুয়াল বোঝাবে না। যদি এটা হয় তাহলে আমার কি প্রিন্ট করবে, প্রিন্ট এফ ফাংশনে আমি এখানে ডিরেক্ট ইভেন লেখা দিতে পারি, যে ইভেন। আর যদি এলস হয় বা অন্যথায় যদি শর্তটি না হয় তাহলে প্রিন্ট এফ অড, সেমিকোলন দেইনি, অড। এরপর আমি গেচ দিলাম, তারপর আমার প্রোগ্রাম শেষ। এই ছিল কিছু সাধারণ অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং। এর পরের ভিডিওতে আমরা আরও জটিলতর সি প্রোগ্রামিং শিখব। তার জন্য আমাদের ভিডিও দেখতে থাকো।